নমস্কার। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম জানে না এমন লোক আজকে খুঁজে পাওয়া যাবে না। সেই আরএসএস 1925 সালের 27শে সেপ্টেম্বর বিজয়া দশমীর দিন মহারাষ্ট্রের নাগপুর শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সংঘ আজকে 100 বছরে পদার্পণ করল। এখন এই সংগঠন সম্পর্কে দেশের মানুষের মধ্যে যুগপৎ ভালো এবং মন্দ দুই ধারণাই আছে। কেউ বলে এটা খুব ভয়ঙ্কর বাজে সংগঠন, এরা দেশের সবচেয়ে বড় শত্রু, এদেরকে ধ্বংস করা দরকার। আবার কেউ বলে যে না, এদের মতো দেশভক্ত, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং সুশৃঙ্খল সংগঠন দেশে আর দ্বিতীয়টি নেই। এরাই সত্যি দেশপ্রেমিক, এরাই দেশের জন্য ভালো করতে পারবে। তো বিরোধ তো থাকবেই, কোনো ভালো কাজ করতে গেলে তার বিরোধ হয়। রামচন্দ্রের সময় রাবণ ছিল, কৃষ্ণের সময় কংস ছিল, ছত্রপতি শিবাজির সময় অরঙ্গজেব ছিল, বিপ্লবীদের সময় ব্রিটিশরাও ছিল। তো বিরোধিতা থাকবেই। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে এখানে লড়াই করতে করতে এই জায়গায় এসেছে, এই কথা ভাবতে গিয়ে স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়লো। তিনি বলছেন যে প্রত্যেকটি কাজের তিনটে স্তর থাকে, একটি উপেক্ষা, দ্বিতীয়টি বিরোধ, তৃতীয়টি হচ্ছে স্বীকৃতি বা ধ্বংস হয়ে যেতে পারে। তো প্রথম যখন সংঘ তৈরি হয়েছিল তখন সংঘের নামও কেউ জানতো না। সংঘের প্রতিষ্ঠাতা যিনি, তার নামে বলে ওই ব্যক্তির এটা সংগঠন। আমরা যখন 70-এর দশক 80-র দশকে সংঘের কাজ করেছি তখনও দেখেছি যে সংঘকে লোকে তুচ্ছতাচ্ছিল্য করতো, টিকা টিপ্পণী মারত, উপহাস করত। অর্থাৎ উপেক্ষার স্তরে সংঘ ছিল প্রথমে। তারপরে সংঘের বিরোধিতা যদিও জন্মলগ্ন থেকে ছিল, কিন্তু তার তীব্রতা বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে দেশভর, দেশব্যাপী যে সংঘের বিরোধিতা হচ্ছিল, এখান থেকে প্রমাণিত হচ্ছিল যে সংঘ শক্তিশালী হয়েছে, দুর্বল হয়নি। আর আজ সমাজে সংঘ স্বীকৃতি পেয়ে গেছে, সংঘকে ভালোবাসছে, সংঘকে সমর্থন করছে, সংঘকে জানতে চাচ্ছে। সংঘের পাশে কোটি কোটি মানুষ দাঁড়াচ্ছে। সমস্ত বুদ্ধিজীবী, বিভিন্ন টিভি চ্যানেল, খবরের কাগজ সবাই সংঘের কথা বলছে, সংঘের পাশে দাঁড়াচ্ছে। সংঘের একটা স্বীকৃতি লাভ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী সংঘকে নিয়ে বহু পণ্ডিত লোকেরা গবেষণা পর্যন্ত করছেন। আমাদের এই বাংলাতেও গবেষণা হয়েছে। ঘোরতর বামপন্থী লেখকরাও সংঘের প্রতি আকৃষ্ট হচ্ছেন, সংঘকে প্রশংসা করছেন। তো এখন স্বাভাবিকভাবেই কেউ যদি কিছু সৃষ্টি করে তার পিছনে একজন স্রষ্টা থাকে, অর্থাৎ প্রতিষ্ঠাতা থাকে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম সকলে জানলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতাকে, তার নাম বোধহয় এখন সবাই ভালো করে বলতে পারবে না। তো এই সংঘের জন্ম শতবর্ষে আমাদের দায়িত্ব এই ডক্টর হেডগেওয়ার, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন, তাকে জনগণের সামনে তুলে ধরা। তো তার বিশাল কর্মবহুল জীবন একদিনে তোলা একটা কোনো এপিসোডে তোলা সম্ভব নয়। তাই আজকে তার একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো, মূলত বাল্যকালটাই। তো তার নাম ছিল ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। অর্থাৎ ডাক্তারি পাশ করেছিলেন, সেই জন্য তিনি ডক্টর বলা হয়। আর কেশব হচ্ছে নিজের নাম, আর মারাঠি ছিলেন। মারাঠিদের প্রথা হচ্ছে নিজের পরে বাবার নাম যুক্ত করতে হয়, তাই বলিরাম তার বাবার নাম আর হেডগেওয়ার তাদের পদবী। ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, কেশব তার ডাকনাম। তো তাদের মূল ভূমি ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের নিজামাবাদ বলে একটা জেলা আছে, সেখানে বোধন মহকুমায় কুন্দবর্তী গ্রামে। সেখানে হেডগেওয়ার পরিবারের বাস ছিল। 1827 সালের পর থেকে তাদের বংশের একটি ধারা নাগপুর শহরে চলে আসে। তাদের পেশা ছিল বেদোধ্যয়ন, জ্ঞানচর্চা, পূজার্চা করা, এগুলোই তাদের কাজ ছিল। সেই ব্রাহ্মণ পরিবারের বলিরাম এবং রেবতী, তার মায়ের নাম ছিল রেবতী, বাবার নাম ছিল বলিরাম হেডগেওয়ার, তাদেরই সন্তান কেশব বলিরাম কেশব। তো তারা 3 ভাই 3 বোন ছিল। 3 বোনের বিয়ে হয়ে যায়। 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল কেশব। সেই কেশবের দুর্ভাগ্য হলো, যখন তার 11 বছর বয়স, তখন প্লেগ রোগে আক্রান্ত হয়ে সেবা করতে করতে বাবা মা একই দিনেই মারা যায়। তারপরে তার কাকার কাছে সে বড় হয়। আর হতদরিদ্র পরিবার, এত দরিদ্র পরিবার ছিল যে তার বাড়িতে একবার এক অতিথি এসেছে। তো সেই অতিথিকে কিছু চাটা খেতে দিতে হবে। সে তার বৌদিকে বলেছে চা করার জন্য। তো তার বৌদি দেখছে অনেকক্ষণ হয়ে গেছে, বাড়িতে চা আসছে না। তখন তার সন্দেহ হলো, তখন গিয়ে দেখছে যে বৌদি রান্নাঘরের মধ্যে বসে আছে, কোনো চা চিনি এইটুকু বাড়িতে ছিল না। তখন তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে ধার করে কোনো একটা দোকান থেকে এনে চা চিনি করে সে অতিথির সেবা করলেন।
তাহলে এখান থেকে বোঝা যায় যে তার দারিদ্র্য কতখানি ছিল। আমি দুজনের বাড়ি দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেছিলো। একজন লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি গেছিলাম, যে কত মহান ব্যক্তি, কত ভালো ব্যক্তি ছিলেন এবং দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার কতটুকু বাড়ি, কত সামান্য ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর একজন হচ্ছে ডক্টর হেডগেওয়ার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা। তার নাগপুরের বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানেও দেখলাম অত্যন্ত সাদামাটা একটা দরিদ্র অঞ্চলে তার বাড়ি। তো ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বাড়িতে গিয়ে তার ডায়েরি সেখানে মন্তব্য করেছিলেন যে ডক্টর হেডগেওয়ার হচ্ছেন ভারত মাতার এক সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি একজন যুগপুরুষ ছিলেন, অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন বলেই তার পক্ষেই এত বড় সংগঠন তৈরি করা সম্ভব হয়েছে। তিনি দেখতে খুব ভালো ছিলেন না, সুপুরুষ ছিলেন না, যারা দেখেছে তারা বলেছে। গায়ের রং কালো ছিল, মুখে বসন্তর দাগ ছিল। তিনি বিশাল বড় যে একটা বিশাল পণ্ডিত ছিলেন, জ্ঞানের জাহাজ ছিলেন, প্রচুর তার ডিগ্রি ছিল, তাও না। তিনি বিশাল বংশের লোক ছিলেন, তাও ছিলেন না। তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল, তাও ছিল না। কোনো রাজনৈতিক প্রভাব ছিল বিশাল, তাও না। অর্থাৎ সব কিছুই ছিল তার সাধারণ। সেই সাধারণ মানুষটা এক অসাধারণ কাজ করলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ার একজন যুগপুরুষ ছিলেন। তো তার সেই জীবন কালের, বাল্যকালের কিছু ঘটনা তুলে ধরি। প্রথমেই আসি, তার যখন 8 বছর বয়স মাত্র, তখন আমাদের দেশে ইংরেজদের শাসন চলছে। তখন রানী ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী অনুষ্ঠান হচ্ছে। সে অনুষ্ঠানের অংশ হিসেবে নাগপুর শহরে বিভিন্ন স্কুলেও মিষ্টি বিতরণ হচ্ছে। তো যথারীতি মিষ্টি বিতরণ করলে মিষ্টি তো সবাই ভালোবাসে, বাচ্চা ছেলেরা তো আরও বেশি ভালোবাসে, সবাই হই হই করে মিষ্টি খাচ্ছে। তো ডক্টর হেডগেওয়ারকে মিষ্টি দেওয়া হয়েছিল, তিনি মিষ্টি নিয়েছিলেন, কিন্তু মিষ্টি নিয়ে তিনি নর্দমায় ফেলে দিয়েছিলেন। তারপরে তাকে শিক্ষক জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি মিষ্টি না খেয়ে নর্দমায় ফেলে দিলে কেন, তুমি কি মিষ্টি পছন্দ করো না? তখন ওইটুকু বাচ্চা ছেলে, ক্লাস 3 ছাত্র, সে বলছে যে যারা আমাদের দেশকে শোষণ করছে, পরাধীন করে রেখেছে, আর তাদের রানীর উৎসবে আমি আনন্দ করব, সেটা তো আমার কাছে মিষ্টি নয়, সেটা আমার কাছে বিষ, তাই আমি ফেলে দিয়েছি, আমি খাইনি। বুঝুন ওইটুকু বাচ্চা ছেলে, তার মধ্যে কীরকম দেশভক্তির চেতনা, তার মাইন্ডসেট, তার মনস্তত্ত্ব কীরকম ছিল। দ্বিতীয় একটি ঘটনা, তখন দেশ পরাধীন, সারা দেশে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পথ করে উঠত। তো নাগপুরের এক দুর্গ, সীতাপুরী দুর্গ, সেখানে ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের পতাকা উঠছিল। তখন তার মনের মধ্যে দুঃখ হচ্ছিল যে এখানে ব্রিটিশদের পতাকা না উড়ে তো আমাদের দেশের পতাকা ওড়া উচিত, গৈরিক পতাকা ওড়া উচিত, ভোসলেদের রাজত্ব ছিল, তাদের পতাকা থাকা উচিত। তখন তার এক মাস্টারমশাই ছিল, সেই মাস্টারমশাই যখন ছিল না বাড়িতে, সেই বাড়ির মধ্যে ঢুকে তারা কয়েক বন্ধু মিলে পরিকল্পনা করলো যে এখানে একটা আমরা সুড়ঙ্গ করব, আর সুড়ঙ্গের তলা দিক দিয়ে গিয়ে ওইখানে গিয়ে পৌঁছবে, পতাকা নামিয়ে ওখানে আমরা আমাদের দেশের পতাকা তুলব। তারপরে যথারীতি মাস্টারমশাই ফিরে এসে দেখছেন, দেখে তাদের এই কীর্তিকলাপ দেখে হাসলেন, এটা তো অসম্ভব। কিন্তু তাদের যে এই যে দেশপ্রেমের চেতনা, এই দেশভক্তির ভাবনা, এটাকে তিনি খুব ভালো চোখে দেখলেন এবং তাদেরকে আশীর্বাদ করলেন এবং কেশবকে বললেন, তুমি একজন বড় দেশপ্রেমিক হবেন। পরবর্তীকালে আমরা জানি যে ঋষি বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম মন্ত্র লিখেছিল, সেই বন্দে মাতরম মন্ত্র ব্রিটিশরা দেশে নিষিদ্ধ করে দিয়েছিল। বন্দে মাতরম মন্ত্রে তাদের অত্যন্ত ভীতি ছিল। তো নাগপুরে যথারীতি স্কুলে তিনি যখন পড়তেন, তখন ঠিক হলো যে স্কুল পরিদর্শক স্কুলে আসবে, তখন আমরা সকলে মিলে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানাবো। তো ডক্টর হেডগেওয়ারের নেতৃত্ব দিয়েছিলেন, কেশব নেতৃত্ব দিয়েছিলেন, বালককে কেশব স্কুলের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন। এত সুন্দরভাবে সংগঠিত করলেন, বললেন যে কেউ আমরা বলবো না, সবাই আমরা এই কাজটা করব। যথারীতি স্কুল পরিদর্শক প্রতিটি ক্লাসে ঢুকছেন আর বন্দে মাতরম আওয়াজ শুনছেন। এই শুনে তার অত্যন্ত রাগ হলো, ক্ষোভ হলো। তখন স্কুলের যে প্রধান শিক্ষক, তাকে তিনি বললেন যে এটা কে করেছে তাকে বের করুন, নইলে স্কুলের গ্র্যান্ড বন্ধ করে স্কুল বন্ধ করে দেবো। যথারীতি স্কুল বন্ধ হয়ে গেল। অভিভাবকরা চিন্তিত হয়ে পড়লেন যে কীভাবে স্কুল বন্ধ হয়ে গেলে তো আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেষ হবে। আর বেশিরভাগ মানুষের বৈশিষ্ট্য তো দেশ চুলোই যাক, আমার ব্যক্তিগত স্বার্থটা সিদ্ধি হলেই হলো, এই মানসিকতা সবারই আছে। স্বাভাবিকভাবে তারা কম্প্রোমাইজ বা একটা বোঝাপড়ার মধ্যে এলো। তখন ঠিক হলো যে প্রত্যেকেই স্কুলে যাবে, তখন জিজ্ঞেস করা হবে যে এটা অন্যায় হয়েছে কি না, তখন তারা মাথা ঝুঁকিয়ে খালি বলবে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে। তখন সবাই তাই করলো, মাথা ঝুঁকিয়ে স্বীকার করে নিল। 2 জন ছেলে স্বীকার করলো না, সেই 2 জন ছাত্রের মধ্যে একজন ছিলেন আরএসএসের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। সেই বালক কেশব কিছুতেই বললেন না যেটা অন্যায় হয়েছে। যথারীতি কী হলো, স্কুল থেকে তাকে বহিষ্কার করা হলো। সেটা নীল সিটি হাই স্কুল ছিল, সে নাগপুরের নীল সিটি হাই স্কুল থেকে তিনি বহিষ্কৃত হলেন।
আর যখন এই সময় স্কুল থেকে এই সমস্ত ছাত্ররা বহিষ্কৃত হল, তখন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল এবং আমাদের দেশের মানুষেরা কিছু স্কুল তৈরি করেছিলেন যারা এইভাবে বিতাড়িত হবে তাদেরকে পড়াশোনা ওখানে করার জন্য। যথারীতি তিনি অন্য অমরাবতী বলে একটি জায়গা, সেখানে স্কুলে ভর্তি হলেন, সেখান থেকে সসম্মানে ম্যাট্রিক পাশ করলেন, করে যথারীতি তার পরীক্ষা হয়ে গেল। পরবর্তীকালে তিনি সেখান থেকে ডাক্তারি পড়ার জন্য কলকাতায় আসবেন। এই পরবর্তীকালের যে অধ্যায়টা সেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকে তার যে বাল্যকালের যে ঘটনা, সেই ঘটনা দেখে প্রমাণ করার চেষ্টা করলাম তিনি একজন জন্মজাত দেশপ্রেমিক ছিলেন। জয়তু কেশব। নমস্কার।